দর্শক, আমি জান্নাতুল নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিও। ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এইবার প্রায় আমি বলবো যে দেড় যুগ পর সম্ভবত বিএনপির নেতাকর্মীরা কিছুটা হাফ ছেড়ে ঈদ বোধহয় করতে পারলো। মানে হামলা মামলায় জর্জরিত ছিলেন আপনারা, নেতাকর্মীরা বাসাতেই থাকতে পারতেন না। তো কেমন গেল সব মিলিয়ে? আপনার ঈদ কেমন গেল, আপনার দলের ঈদ কেমন গেল? ধন্যবাদ আপনাকে। আপনি যে শুরুতে যে কথাটা বলছিলেন যে আমাদের নেতাকর্মীরা সত্যি সত্যি একটি মুক্ত পরিবেশে তারা ঈদ করতে সক্ষম হয়েছেন, পরিবারকে নিয়ে ঈদ করতে সক্ষম হয়েছেন, এটা সত্য। আর প্রায় 6 বছর পর আরেকটু ব্যতিক্রম ছিল আমাদের, বিশেষ করে যারা আমরা নেতৃস্থানীয় যারা দলে আছে আমাদের জন্য, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 8 বছর পর পরিবারের সাথে তিনি পরিবারের সাথে ঈদ করেছেন। এটা যেমন একদিক, অপরদিকে তিনি ঈদের দিন আমাদের সাথেও ভার্চুয়ালি তিনি যুক্ত ছিলেন। আমরা তাকে দেখতে পেয়েছি, কথা বলেছি, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তাকে খুবই উৎফুল্ল মনে হচ্ছিল। তিনি খুব তার মধ্যে খুব প্রাণ চাঞ্চল্য ছিল, কারণ উনি অনেক বছর পরে তিনি তার নেতাকর্মীদেরকে ঈদের দিনে তিনি আমাদেরকে দেখেছেন। একসময় উনি যখন মুক্ত ছিলেন কারাগারে যাওয়ার আগের বছর পর্যন্ত, প্রতি বছর আপনি জানেন যে পার্টির তরফ থেকে উনি একটা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন নেতাকর্মীদের সাথে, কূটনীতিকদের সাথে, বিশিষ্ট নাগরিকদের সাথে তিনি করতেন। তো উনি কারাগারে, ওনাকে যখন বেআইনিভাবে কারাগারে পাঠানো হলো, তারপর থেকে তো এই প্রোগ্রামটা হতো না। এরপরে যখন তিনি বাসায় অন্তরীণ ছিলেন, সেখানে একটু ব্যতিক্রম ছিল। শুধু পার্টির যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার তারা শুধুমাত্র যেতে অনুমতি পেতেন। এবং সেখানে গেলেও তারা বাইরে এসে রাজনৈতিক কি কথা হয়েছে, কারণ যারা যেতেন তারা সবাই রাজনীতিক ছিলেন, একটা পার্টির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আর যার সাথে দেখা করতে যেতেন তিনি তো আমাদের পার্টির চেয়ারপারসন, এবং কুশলাদি বিনিময়ের পরেও তো নিশ্চয়ই তিনি জানতে চাইতেন যে তার পার্টি কেমন চলছে, পার্টির নেতাকর্মীরা কেমন আছে। তাই না? খুবই স্বাভাবিক। অন্যান্য কুশলাদির পরে স্বাস্থ্য কুশলাদির এটাও তো থাকার কথা, কিন্তু আমাদের নেতৃবৃন্দকে বেরোয় এসে বলতে হতো যে না, উনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, সবার জন্য দোয়া করেছেন, এই পর্যন্ত। এবং তিনি তার নিজের জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। এর বাইরে কোনো রাজনৈতিক শব্দ উচ্চারিত হতো না। এবার একটু ব্যতিক্রম ছিল যে উনি রাজনৈতিক কথা বলেছেন, সবাইকে মিলেমিশে রাজনীতি করার কথা বলেছেন, দলের মধ্যে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং মিলেমিশে কাজ করতে বলেছেন। এবং আরেকটা চমৎকার কথা বলেছেন যে এই যে আমাদের নেতাকর্মীরা যে গত প্রায় 17 বছর যে পারসিকিউশনের মধ্যে ছিল, আপনার 2007 থেকে যে 2 years of 111 যে আপনার অস্বাভাবিক সরকারের 2 বছর, তারপরে গত প্রায় 15.5 বছর আওয়ামী লীগের শাসন, এই সময়টিতে যারা নিগ্রহের মধ্যে পড়েছিলেন আমাদের নেতাকর্মীরা, যারা আপনি যেটা বললেন বাড়িতে ঘুমাতে পারেননি, মামলা মোকদ্দমায় জর্জরিত কেউ, অনেকের পরিবার থেকে আমাদের নেতাকর্মী তারা গুমের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের ব্যাপারটিতে তিনি তার সহানুভূতি প্রকাশ করেছেন। এবং উনি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন দলের প্রতিটি নেতাকর্মীর এই যে তাদের ত্যাগ, তাদের ত্যাগের মূল্যায়ন হবে, তিনি সে কথা বলেছেন। এবং এই যে মেসেজটা তিনি দিলেন যে তোমরা বা আপনারা যারা ত্যাগ স্বীকার করেছেন দলটির জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটা স্বৈর শাসন মোকাবেলা করে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আপনাদের নিরলস যে লড়াইটা ছিল, সেই লড়াইকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এবং এই লড়াইতে যার অবস্থান থেকে যারা সংগ্রাম করেছেন, অংশ নিয়েছেন, তাদের প্রতি তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন তাদের প্রত্যেকেই তাদের যোগ্য সম্মানটি তারা পাবেন। আচ্ছা, আপনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া এবার রাজনৈতিক কথাবার্তা বলেছেন, নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। তা আমরা কি তাহলে ধরে নিতে পারি যে পরবর্তী যে নির্বাচনটি হতে যাচ্ছে সেখানে তিনি প্রধানমন্ত্রী পদে দাঁড়াবেন, নাকি তার শারীরিক অবস্থা এখন? আমি আপনাকে যেটা বলি কি, আমি ওনার কথাটা, আমি তো ওনার সাথে খুব নিবিড়ভাবে কাজ করার আমার সুযোগ হয়েছে। জি, সে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমি বিএনপির ছাত্র সংগঠনের প্রধানও ছিলাম। তারপরে বিভিন্ন সময় পার্টির ক্রান্তিকালে বিভিন্ন সংকটের সময় যতবার দলের প্রতি হামলা হয়েছে ততবারই অ্যাটলিস্ট আমি 3 দফায় আমি এই দলের মুখপাত্রের দায়িত্ব পালন করেছি এবং অফিসিয়ালি আমি ডেজিগনেটেড স্পোক্স পারসন ছিলাম। তো ফলে একান্ত নিবিড়ভাবে তার সাথে কাজ করার সুযোগ আমার ছিল।
আমি সবসময় তার কথাবার্তার মধ্যে রাজনৈতিকতা তো থাকতই। এবার যেটা দেখলাম একেবারে একটা মানে গার্ডিয়ান অফ দ্য স্টেট, খুব খুব একজন দলের চেয়ারপারসন হিসেবে ওনার কথাবার্তার মধ্যে খুব একটা পার্টির প্রধানের কথাবার্তা ছিল না, একটা রাষ্ট্রের অভিভাবকের মতো কথাবার্তা ছিল। এবং রাষ্ট্রের অভিভাবক দরকার, একজন সিনিয়র সিটিজেন, একজন সিনিয়র লিডার রাষ্ট্রের জন্য যে খুব প্রয়োজন। রাষ্ট্রের ক্রাইসিসের সংকটে আমাদের দুর্ভাগ্য যে আমরা খুব খুব কম সংখ্যক নেতা বা ব্যক্তিত্ব আমাদের ভাগ্যে জুটেছে যে ক্রান্তিকালে যারা অভিভাবকের ভূমিকা পালন করেন, দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে। এবার ওনার বক্তব্যের মধ্যে আমি কোনো দলের প্রতি, কোনো রাজনীতির প্রতি বিদ্বেষ, ক্ষোভ একেবারেই ছিল না। বরং সব কিছু মিলে দেশটাকে রিবিল্ড করতে হবে, দেশটা নিয়ে ওনার অনেক কনসার্ন ছিল, গণতন্ত্র নিয়ে ওনার অনেক কনসার্ন ছিল। এবং এই দেশটাকে রিবিল্ড করার যে একটা অপরচুনিটি এসেছে এই পরিবর্তনের মধ্য দিয়ে, এটা যাতে আমরা মানে না হারাই এবং এখানে আমরা এটাকে নিয়ে সুন্দর করে দেশটাকে যাতে আমরা এগিয়ে যেতে পারি। এবং ওনার দলের নেতাকর্মীদের জন্য যে মেসেজ দিয়েছেন যে ইউনিটি, বন্ডিং, আনব্রেকেবল বন্ডিং, সবার মধ্যে যেন একটা আনব্রেকেবল বন্ডিং যেন থাকে, এটা তিনি প্রত্যাশা করেছেন। এবং অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্র এবং দেশ নিয়ে ওনার যে ভাবনাটা, সেটা একেবারে দলের ঊর্ধ্বে উঠে উনি কথা বলেছেন। সেখানে আমার মনে হয়েছে আমি মানে উনি যখন বক্তব্যটা প্রায় ওই লাইনগুলো শেষ করলেন, পাশে যারা আমার কলিগ ছিলেন তাদের কারোর সাথে আমি কয়েক সেকেন্ড একটু মত বিনিময় করে ফেললাম। দেখেছেন, দিস ইজ কল্ড লিডারশিপ, স্টেটসম্যানশিপ এটা কি বলে, যে ওনার বক্তব্যের মধ্যে একটা রাষ্ট্রের অভিভাবকের মতো মানে কথাবার্তা, সেই বার্তাটাই কিন্তু আমরা পেলাম। এটা একেবারে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য না, পুরো জাতির মানে রাষ্ট্রের হয়ে করণীয়টা কি হওয়া উচিত, সেই বার্তাটি তিনি আমাদের দিয়েছেন। আপনি যেটা প্রধানমন্ত্রীর কথা, প্রধানমন্ত্রী তো তিন টার্মে ছিলেনই, তিনবারই তো প্রধানমন্ত্রী তিনি শপথ নিয়েছেন, তাই না? এমন না যে এটা ওনার অধরা কিছু, তা তো না। সুতরাং চতুর্থবার প্রধানমন্ত্রী হলো প্রধানমন্ত্রী, তাই না? তো আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা ইটস মাই পার্সোনাল ফিলিংস, এটা কিন্তু আমি দলীয়ভাবে বলছি না বা দলীয় কোনো সিদ্ধান্ত না, আমার কাছে যেটা মনে হয়েছে ওনার কথাবার্তায় মানে জাস্ট আমি অল্প কিছুক্ষণ কথা বলেছেন, এর মধ্যে যদি রিড করে থাকি, মানে আমার মানে ওনাকে রিড করাটা যদি খুব প্রপার হয়ে থাকে, তাহলে আমার যেটা মনে হয়েছে যে পার্টির জন্য একজন উনি উপযুক্ত নেতাকে একটা স্পেস দিয়েছেন। আপনি তারেক জিয়ার কথা বলছেন? অফকোর্স, পার্টিকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি একটা স্পেস দিয়েছেন এবং তারেক রহমান খুব সাকসেসফুলি সেই স্পেসটা তিনি কাজে লাগিয়েছেন। পার্টিতে ম্যাডাম কারাগারে চলে যাওয়ার পরে আমাদের জন্য কিন্তু খুব হার্ড টাইম ছিল, এত বড় হার্ড টাইম কিন্তু কখনই ছিল না। একদিকে ম্যাডাম কারাগার, উনি দেশের বাইরে, জি, এর মধ্যে দলকে ভাঙার জন্য নানা ধরনের আপনার প্রলোভন ছিল, হুমকি ছিল, নানা ধরনের কন্ডিশন ছিল, তাই না? তো এমনি একটি পরিস্থিতিতে আপনার এবং ভেতরে বাইরে কিছু আলোচনা ছিল না, কথিত সোকল্ড একটা রিউমার ছিল, মানে অ্যাট দ্যাট টাইম সরকারের তরফ থেকে এই রিউমারটা স্প্রেড করার চেষ্টা করা হতো যে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কেউ ওনার নেতৃত্ব মেনে নিতে পারছেন না, পছন্দ করছেন না। তারেক রহমানের কথা বলছেন? এক্স্যাক্টলি। এটা কিন্তু একেবারে, আমি তো খুব ভেতরের লোক, একেবারেই ছিল না আমাদের সিনিয়র। তার মানে আপনার মতামত হচ্ছে যে তারেক রহমান সম্ভবত পরবর্তী প্রধানমন্ত্রী পদে তিনি সাকসেসফুলি প্রমাণ করেছেন যে পার্টির নেতৃত্ব কিভাবে দিতে হয়, এত চমৎকার ভাবে। উনি দেশে ফিরবেন কবে? খুব তাড়াতাড়ি ফিরবেন, এটা পার্টির মহাসচিব মানে অফিসিয়ালি জানিয়েছেন। মানে কোনো দিন তারিখ আমরা পাচ্ছি না, কোনো কি বাধা আছে? না, দিন তারিখ মানে এখন তো ম্যাডাম স্টিল মানে শি ইজ আন্ডার ট্রিটমেন্ট। উনি মানে যেমন খালেদা জিয়াটা উনি বলছিলেন যে উনি এপ্রিল নাগাদ ফিরে আসবেন, বাট হ্যাঁ, তারেক রহমানের ক্ষেত্রে কিছু বলছেন না। এপ্রিল মে মাসের বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আমরা আশা করছি যে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্টে তিনি মানে ফেরত আসবেন। প্রথম হচ্ছে যে ম্যাডামের চিকিৎসাটা শেষ করার পরে উই হোপ যে মানে যুক্তরাজ্যে ম্যাডামের যে চিকিৎসার যে পার্টটি, সেটা যদি মোটামুটি শেষ হয়ে যায়, তাহলে আমরা এক্সপেক্ট করছি যে ম্যাডাম হয়তো ইনশাল্লাহ এপ্রিলের মধ্যে দেশে ফিরবেন। ম্যাডাম এখানে সেটেল করার পরে তারপরে মানে অ্যাক্টিং চেয়ারম্যান ওখানে তো আছেন, তারও তো একটা মানে মোটামুটি একটা গুজগাছ করি তো ফিরতে হবে। তো ফেরাটা মানে যদি একটু বিলম্বিত হয়, মানে
2 উইকস। নির্বাচনের আগে তিনি ফিরে আসবেন, এটা আপনি? সার্টেনলি উনি পার্টিকে তো উনি নেতৃত্ব দিচ্ছেন, নির্বাচনও তিনি নেতৃত্ব দেবেন। এইবার একটু ডিফারেন্ট ইস্যুতে যেতে যাচ্ছিলাম। মানে আপনারা বহুদিন ধরে খালেদা জিয়াকে কারামুক্তির জন্য আন্দোলন করেছেন, আপনারা সফল হননি। সরকার পতনের আন্দোলন করেছেন, সফল হননি। যেটা আপনি বলছিলেন যে বিএনপির জন্য অন্যরকম একটা ঈদ গিয়েছে। তো এই সব কিছু সম্ভব হয়েছিল কারণ ছাত্ররা আন্দোলন করে শেষ পর্যন্ত হঠাতে সমর্থ হয়েছে হাসিনা সরকারকে। তো এই জন্য কি আপনারা সেই ছাত্রদেরকে ধন্যবাদ দিবেন? কারণ ইদানিং মনে হচ্ছে যে আপনাদের সাথে তাদের দূরত্ব। আপনি কিন্তু এখানে একটু মানে আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে এক ধরনের ফ্যাকশনালিজমের আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন। আচ্ছা, কিভাবে? লাইক এ ফ্লুর মতো আর কি। যেমন ধরেন আপনি ছাত্রদের বলতে কি বোঝাতে চাচ্ছেন? ছাত্র বলতে কি XYZ, এর মধ্যে কি ABCDEFG নাই? সবাই ছিল, তাই না? কেউ কেউ একেবারে ফেস ছিল, আমি যদি বলি না, আমি যদি এইভাবে বলি, সময় একটা ইম্পর্টেন্ট বিষয়। 80s তখন আমার সময় ছিল, যখন আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীতে 87-এ যখন আমি সভাপতির দায়িত্বভার গ্রহণ করি, দ্যাট ওয়াজ মাই টাইম, দ্যাট ওয়াজ আওয়ার টাইম। ওই সময়টিতে একটি সামরিক শাসনের অবসান ঘটানোর জন্য যে ত্যাগটি করা দরকার, যে সংগ্রামটা তৈরি করা দরকার, সেটা উই ডিড, সেটা আমরা করেছি। এবং আমরা 9 বছরের মাথায় সেটা সফল হয়েছি আনডাউটেডলি, তাই না? আপনি যদি বলেন 69-এর কথা যদি বলেন, 60s-এর 60-এর দশকে যে ছাত্র নেতারা ছিলেন, আমাদের ছাত্র রাজনীতির অভিভাবক তুল্য মানুষ যারা, তাদের সময়টাকে তারা মানে আমি যেটা সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যার সময়টিতে তিনি সেই দায়িত্বটি পালন করছেন কিনা। উই হ্যাভ সো মেনি মেজর্স ইন আর্মি নাও। আমাদের অনেক মেজর আছেন না, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, উই হ্যাভ। বাট এখন কি মেজর যে ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশের প্রয়োজন আছে? মেজর তো আছে, সব মেজরকে এই কথাটা বলার দরকার আছে। ইন 1971 26শে মার্চের স্বাধীনতার উষালগ্নে ঘোষণা দেওয়ার জন্য একজন মানে কি অমিত তেজি, একজন প্রচণ্ড সাহসী মানুষ, এরকম একজন দরকার ছিল, যিনি পাকিস্তানের শাসনের নিগড় থেকে দেশকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করার মতো একজন দৃঢ়চেতা সৈনিক, দৃঢ়চেতা যোদ্ধা। মানে অ্যাপার্ট ফ্রম মানে আপনার পলিটিক্যাল ফিল্ড, কারণ আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলে তো শুধুমাত্র ভাইয়ের আমার দিয়ে তো চলবে না, শুধু ভাষণ দিতে হবে না, আপনাকে তো সমর ক্ষেত্রে তো মানে সমর অভিযানও চালাতে হবে। তো সেটার জন্য একজন জিয়াউর রহমানের প্রয়োজন ছিল। দ্যাট ওয়াজ হিজ টাইম। ইতিহাসে তিনি জায়গা করে নিয়েছেন এই কথা বলার সাহস উচ্চারণ করার মধ্য দিয়ে। ইতিহাসে তারাই জায়গা করে নিয়েছেন। আমি যদি সো মেনি আপনার ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স, তার ইতিহাসে জায়গা, ওটা তাদের সময় ছিল, সেই সময়টা তারা কাজে লাগিয়েছেন কিনা ঠিক মতো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং তারা লাগাতে পেরেছেন। একটা জাতির ইতিহাসে জীবনে মুক্তিযুদ্ধ তো বারবার আসবে না, একবারই আসবে। বাংলাদেশ একবারই, তাই না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা একবারই হবে, এটা উই হ্যাভ ক্রিয়েটেড। আমাদের অনেক মানে রক্তস্নাত মানে স্বাধীনতা পতাকায় এভরিথিং, এই নামটিও। এখন আপনি বলছেন ছেলেরা, ইয়েস, আমার ছাত্রদলের ছেলেরা, আমি যে সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, আমার ছাত্রদলের ছেলেদের অংশগ্রহণ ছিল, ছাত্র শিবিরের ছেলেদের অংশগ্রহণ ছিল, কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন, আপনার ছাত্র ইউনিয়নের অবদান ছিল, ছাত্র ফেডারেশন, বদরুদ্দীন উমর সাহেবদের যে পার্টি, ছাত্র ফেডারেশন, আমি স্বীকার করে নিচ্ছি সবারই ছিল। তো এটা তো তাদেরই সময়। এখন আসাদুজ্জামান রিপন, আমি এই আমি এই 60 মানুষটির কাছে যদি আপনি মনে করেন যে আমি এই লড়াইটায় মানে অগ্রভাগে থাকবো, ইয়েস, পরিকল্পনা, সাহস যোগানো, নানা ক্ষেত্রে যা করা, সেগুলো তো আমরা করেছি, নিঃসন্দেহে করেছি। ইট ওয়াজ নট এ সংগ্রাম অফ দ্য ফিউ পিপল, গুটি কয়েক মানুষের না, গুটি কয়েক ছাত্রের না। এই যে আপনারা যারা এই যে ছাত্রদের বলতে একটা সেগমেন্টকে বলতে চান, তারপর থেকে কিন্তু আবার শুরু হলে আরেকটি মানে এটাকে ব্যাখ্যা করার জন্য ছাত্রদের একটি অংশ। আমার ছাত্রদলের রাকিব কি ক্যাবিনেটে আছে, অ্যাডভাইজারি কমিটিতে আছে, বা ওই বাপ্পাদিত্য বসু ছাত্র সে কি ক্যাবিনেট আছে? নাই। তো ছাত্রদের একটি অংশই সরকারে আছে, ছাত্রদের একটি অংশই সরকার আছে। সুতরাং আমি অ্যাজ এ হোল, ছাত্র বলেন, যুবক বলেন, নারী বলেন, শিশু বলেন, প্রত্যেকের আত্মত্যাগকে স্যালুট করতে চাই। আজকে আমি যখন একটা পত্রিকা পড়লাম যে একটা মানে অল্প বয়সী একটা বাচ্চার একজন মা এই গত 36 দিনের জুলাইয়ের এই মুভমেন্টে একজন মাও তো জীবন দিয়েছেন। উনি কি অ্যাডভাইজার হয়ে, মানে তার ফ্যামিলি কি অ্যাডভাইজার হবে? অনেক পঙ্গু। আমি তো নিজে ব্যক্তিগতভাবে
আমি 41 জন মানে আপনার চোখ হারানো, এক চোখ আর 2 চোখ হারিয়েছে। আমি আপনার এনএইউতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজিতে আমি নিজে পার্সোনালি ভিজিট করেছি। প্রত্যেক মানে চোখের ক্ষেত্রে যারা আহত হয়েছেন মানে ওই হাসপাতালে যারা ছিলেন তাদের প্রত্যেকে মিট করেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি, তাদের আবেগ দুঃখ এগুলো বোঝার চেষ্টা করেছি। সিমিলারলি অন্য হাসপাতালে আমি গিয়েছি। ইট ওয়াজ নট মাই পার্টি প্রোগ্রাম, বাট আমি তো পার্টির তো আমার পার্টি আমার অ্যাক্টিং চেয়ারম্যান তো আমাকে একটা পদ দিয়েছেন, ভাইস চেয়ারম্যান পদ দিয়েছেন। ওনাকে একটু বলে দিতে হবে যে আপনি কালকে হাসপাতালে যান, কালকে একটু অমুক মানে এদের সাথে একটু কনসোল করেন অথবা ওদের সমস্যাটা বুঝে গিয়েছে। ফ্রম আওয়ার সাইড আমরা গিয়েছি, ওনাকে রিপ্রেজেন্ট করেছি, পার্টিকে রিপ্রেজেন্ট করেছি। তা আমি যে কথাটি বলতে চাই, আমরা এভাবে আমাদের লড়াইটাকে আমাদের অর্জনটাকে আমি সেগমেন্টেড করতে চাই না। আমি বলতে চাই এই যে আপনার 15 বছর কেন 17 বছর রাষ্ট্রের একটা গণতান্ত্রিক উত্তরণের একটা লড়াই ছিল। এই লড়াইটা 36 দিনের না। আপনি যদি দেখবেন, যদি টোটাল 36 জুলাই যেটা আমাদের ছেলেরা আমি বারবার আমাদের ছেলেরা বলি, কেন ওরা তো আমাদের সন্তান তুল্য, মানে আমার বয়স ওরা আমার সন্তান তুললেই। এদের কেউ আমার একটি মাত্র বাচ্চা, আমার মেয়ের বয়স অথবা আমার মেয়ের চেয়েও ছোটো অথবা মেয়ের চেয়ে একটু বড়, অর্থাৎ প্রায় একই এজ গ্রুপের এই ছেলেমেয়েরা। সেজন্য খুব আবেগের সাথে বলি আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, এইভাবে বলি আমি। তো এখন আপনি দেখবেন, আপনি যদি এভাবে যদি বলেন যে ওরা কি আমাদের থেকে আলাদা অথবা আমরা কি ওদের থেকে আলাদা, আমরা এইভাবে কেন দেখি? আমাদের লড়াইটাই অর্জনটাকে আমাদের তোমাদের। তাহলে ইদানিং আপনাদের সাথে তাদের দ্বন্দ্ব হচ্ছে কেন? হ্যাঁ, ছাত্রদের একটি অংশের সাথে আমাদের দ্বন্দ্ব না, ভাবনার দ্বন্দ্ব না, মন কষাকষি না, একটা ভাবনার বলা যেতে পারে, একটা ভাবনার বৈচিত্র্যতা আছে। যেমন আপনি আবার দেখবেন, যদি আপনি মিলের ক্ষেত্রে যদি দেখেন, আজকে পত্রিকা পড়লাম, আই ডিড নট হ্যাভ এনি অ্যাক্সেস টু অল আপনার প্রপোজালস ফ্রম ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ, কারণ সংস্কার প্রস্তাবের কথা বলছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ বলা অথবা না বলা সমস্ত ইনফরমেশনের প্রতি আমার অ্যাক্সেস ছিল না। বাট যতটুকু বাইরে আমি মানে জানার চেষ্টা করেছি বা পত্রপত্রিকা যেটা এসছে, যেমন আপনি দেখবেন আর্টিকেল 70 নিয়ে আজকেই আমি পড়লাম, আর্টিকেল 70-র বেশ কিছু আপনার ফিচার নিয়ে, হ্যাঁ, সেটার ব্যাপার আপনার বিএনপি, জামাত, এনসিপি, আমি দেখলাম যে অবাকভাবে দেখলাম যে এই 3টি দলেরই অবস্থান এক। তা আপনি শুধু মন কষাকষিটা দেখলেন, কিছু জায়গায় আপনি বিরোধটা দেখলেন, আপনি কোথাও তো দেখতে পারতেন। জনাব আসাদুজ্জামান রিপন, আমরা যদি একটা ছোট বিরতি নিয়ে আবার আলোচনাতে আসি। দর্শক, মুক্তমঞ্চ অনুষ্ঠানে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্তমঞ্চ। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর, এবং আজকে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর আসাদুজ্জামান রিপন, বিরতির পর আবারও আপনাকে স্বাগত। আপনারা বারবার বলছেন যে দেশে এখন যেসব সমস্যা আছে তা জনগণের সরকার হলে ঠিক হয়ে যাবে। আমি গোপালগঞ্জে একটু অনুষ্ঠানে আপনার বক্তব্য পাচ্ছিলাম, আপনি বলছেন যে এখন সমস্যা সমাধানের জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান দরকার, নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার দরকার সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে সবচেয়ে বড় উইজডমের কাজ। তো আপনারা কেন বলছেন যে সংস্কার মানে নির্বাচনটা হলেই সব কিছু ঠিক হয়ে যাবে? কারণ 91 সালেও আমার খেয়াল আছে যে অনেক সংস্কার মানে পরবর্তীতে যারা সেই সংস্কারের সাথে জড়িত ছিলেন তারা অনেক প্রস্তাব দিয়েছিলেন, বিএনপি সেগুলো মানেনি। আপনারা পরবর্তীতে আরও একবার ক্ষমতা এসেছিলেন 2001 সালে, তখনও সেগুলোর বাস্তবায়ন হয়নি। তো এখন বিএনপিতে কি পরিবর্তন এসেছে বা আপনারা জনগণকে কি অফার করছেন এই ক্ষেত্রে, যাতে জনগণ আপনাদের উপর ভরসা করবে যে আপনারা গণতন্ত্র রক্ষা করে চলবেন এবং সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে সেগুলোকে সামনে নিয়ে যাবেন? কারণ 96-তে আমরা খেয়াল করেছি যে আপনারা 15ই ফেব্রুয়ারির একটি নির্বাচন দিয়েছেন, এবং 2001-এর যে সময়টাতে ছিল সেই সময়টাতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত ঝামেলা না হলে হয়তো 1/11-এর মতন ঘটনা আসতোই না। ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো প্রসঙ্গ এনেছেন। আপনি দেখুন, ভেরি ইন্টারেস্টিং, এটা বিএনপির জন্য আমি বলবো ব্যাড লাক অ্যাজ ওয়েল এজ। কীরকম, যে দলটি যখন কোনো রাজনৈতিক দল সংস্কারের কথা বলেনি, ভাবেও নি, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে কখনই উচ্চারণ করা হয়নি যে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে এক্সারসাইজ অফ পাওয়ার, মানে ইন টার্মস অফ এক্সারসাইজ অফ পাওয়ার, এটার একটা ব্যালেন্স থাকা উচিত। অর্থাৎ প্রধানমন্ত্রী যে অ্যাবসলিউট পাওয়ারটা গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে পেতেন, ভোগ করতেন, সেটা শেয়ার করা উচিত, অথবা কিছু কার্টেল হওয়া উচিত, প্রেসিডেন্ট আরও একটু এম্পাওয়ার্ড হওয়া উচিত,
তাই না? এই কথাটা কোনো দলের তরফ থেকেই দাবি ছিল না, মেজর পলিটিক্যাল পার্টির তরফ থেকে। ইট ওয়াজ বিএনপি আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বললেন যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য থাকা উচিত। তিনি বললেন তাকে কেউ কি বলেছিল যে আপনি এটা বলেন যে প্রধানমন্ত্রী 2 বার বেশি ক্ষমতা থাকবেন না? এটা তো আমেরিকায় প্র্যাকটিসটা হয়, আমেরিকা হচ্ছে। যদিও গত পরশু দিনই আমি পড়লাম আমেরিকান একটা মানে নিউজ পেপারে, সেটা হলো যে ট্রাম্প ভাবছেন তিনি 3rd টাইম কম্পিট করবেন, অর্থাৎ 3rd টাইমও তিনি প্রেসিডেন্ট হতে চান। আচ্ছা, তো এইটা ওটা ওদের রেওয়াজের বাইরে। আচ্ছা, তো এখন ট্রাম্প তো অনেক রেওয়াজের বাইরে অনেক কিছু করতে পারেনও, তো সেটা ভিন্ন বিষয়। আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা তিনি বললেন যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী মানে 2 টার্মস একজন প্রধানমন্ত্রী, সেটা নিশ্চয়ই শেখ হাসিনার শাসনামল দেখে উনি বুঝতে পেরেছেন। এটা দ্যাট ওয়াজ আর পাবলিক কমিটমেন্ট, এবং সেটা আমার পার্টিতে আমরা যে রাষ্ট্র রিবিল্ড করার জন্য 31 দফার কথা বলছেন তখন তো 31 দফা ডিউরিং তারেক রহমানস টাইম, ম্যাডামের আমলে এটা ছিল 10 দফা। আপনার লেটার অন এটা 27 দফাতে আমরা এটাকে করলাম, নিয়ে গেলাম। তারপর 31 দফা। 31 দফাটা কিন্তু শুধু বিএনপির দফা না, আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো সবার সাথেই তারেক রহমান বসে 31 জায়গা 31 দফাটা আমরা সেট করেছি। এবং সেখানে তারেক রহমান আরও ফ্লেক্সিবল, তিনি বলেছেন যে 31 দফায় ফাইনাল না, যদি আরও অন্যদের কাছে যদি আমরা ভালো প্রপোজালস পাই সেটা আমরা এখানে আমরা ইনক্লুড করতে পারি, অথবা এখান থেকে যদি কেউ মনে করেন যে এটা না থাকলেও চলে, তো সেটাও মানে বিয়োজন হতে পারে। যেমন পার্সোনালি বলে, দলের মধ্যে তো ভিন্ন মত থাকে না, বাট মেজরিটির ডিসিশনটাই হচ্ছে গণতন্ত্রের হচ্ছে আপনি ভিন্নমত প্রকাশ করতে পারবেন, ভিন্ন অবস্থান থাকতে পারবে, বাট পার্টির অভ্যন্তরে মেজরিটির সিদ্ধান্ত মেনে নেওয়াটি হচ্ছে গণতন্ত্র, তাই না? এখন যেমন আমি ব্যক্তিগতভাবে আপনার মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি পার্সোনালি আমি মনে করি বাংলাদেশের জন্য এটা খুব উপযোগী নাও হতে পারে। যদি আমেরিকার উদাহরণ টানি, যুক্তরাজ্যের উদাহরণ টানি, আরও অনেক মানে আপনার মানে রিফাইন্ড ডেমোক্রেটিক আপনার কান্ট্রির কথা যদি বলি, যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করেন, সেসব দেশগুলোতে কিন্তু আপনার আপার হাউস এবং লোয়ার হাউসের মধ্যে অনেক সময় কনফ্লিক্ট থাকে, এবং অনেক সময় আপার হাউসের বিরোধিতার মুখে 6 মাস যাবত রেভিনিউ বাজেটও আপনারই হয়ে যায়, মানে থেমে থাকে, কর্মচারীদের বেতনও হয় না, তাই না? আর আমরা তো এই ব্যবস্থাটা এখন পর্যন্ত প্র্যাকটিসই করি নাই। তো ফলে পলিটিশিয়ানরা মানে যদি লোয়ার হাউসের কথা চিন্তা করেন, যদি এভাবে চিন্তা করি, ধরেন আমি 40 বছর পলিটিক্স করছি, 50 বছর পলিটিক্স করছি আমি, তাই না? মাঠ পর্যায়ে পলিটিক্স, আমরা একটা বিল তৈরি করলাম। আপনি ধরেন আপার হাউসে মনে করেন আপনি সাংবাদিক হিসেবে একজন স্বনামধন্য সাংবাদিক, আপনি আপার হাউসে গেলেন, তা আপনি আমাদের বিলটা আটকে দিলেন, মানে আপনি বা আপনারা, তাই না? একটা কনফ্লিক্ট হতে পারে। দেখুন এই বিলটা আটকানো কেন অনেক সময় রাষ্ট্র মেকানিজমের মধ্যে একটা ঝামেলা হয়ে যেতে পারে। মানে এটা আমরা আমেরিকায় দেখেছি, এটা সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়ার বিষয় না, আমরা আমেরিকায় দেখছি, যুক্তরাজ্যে অতি সম্প্রতি দেখলাম। সেখান থেকে আমার ব্যক্তিগত মনে হয়েছে যে আমাদের ছোট একটা দেশ, আমরা মানে সবাই এক ভাষায় মোটামুটি কথা বলি, মানে মোটামুটি মেজরিটি পিপল আমরা এক ধর্মাবলম্বী, আর অন্য ধর্মাবলম্বী যারা আছে আমাদের মধ্যে একটা ইউনিক ক্যারেক্টার আছে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, আমরা কিন্তু অন্য ধর্মের প্রতি অত্যন্ত সহিষ্ণু একটা মানে জাতি আমরা। তো ফলে একটা ধর্ম সহিষ্ণু রাষ্ট্র, আমি ধর্মনিরপেক্ষ শব্দটা বলি না, আমি বিং এ মুসলিম আই ডোন্ট বিলিভ ধর্মনিরপেক্ষতা, আমি এইটা বলতে চাই ধর্ম সহিষ্ণু, অর্থাৎ অন্য ধর্মের, অন্য মতের, অন্য পথের বিশ্বাসীদের প্রতি আমার সহিষ্ণুতা থাকবে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস তো বলছে যে বাংলাদেশে জঙ্গিদের এক ধরনের রাস্তা তৈরি হচ্ছে এই সরকার ক্ষমতা নেই। এটা একেবারেই একটা কল্পনা প্রসূত, মানে আপনার আমরা তো বেশ কিছু ইনসিডেন্টও দেখেছি না, এটা একটা আমি এক্স্যাক্টলি যেটা বলছি, এটা একটা কল্পনা প্রসূত মানে আপনার মানে রিপোর্ট, এটার সাথে বাংলাদেশের নাগরিকদের ভাবনার একেবারেই মিল নাই। বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশকে নানাভাবে মেলাইন করার জন্য দেয়ার ওয়ার এক্সট্রিমিস্টদের একটা গ্রুপ চেষ্টা করছে, এটা কি আপনি মানবেন না? আমি বাংলাদেশে কোনো এক্সট্রিমিস্টদের অবস্থান আছে এটা আমি বিশ্বাস করি না। তবে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, ডিস্টেবিলাইজ করার জন্য দেয়ার আর ফোর্সেস আউটসাইড অফ দ্য কান্ট্রি, দে আর ট্রাইং। তারা বাংলাদেশের ইমেজকে মেলাইন করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য এক ধরনের প্রচেষ্টা, ষড়যন্ত্রের মধ্যে তারা আছে, এবং সে চেষ্টা কিন্তু থেমে নেই। বরং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটি এখন আমরা যার নেতৃত্বে আমাদের দেশ চলছে, এই সরকারটাকেও ডিস্টেবিলাইজ করার জন্য এক ধরনের চক্রান্ত নিঃসন্দেহে আছে। আমরা এই জন্য আমরা এক্ষেত্রে আমাদের আবার ইউনিটিরও কিন্তু কোনো ঘাটতি নাই। রাষ্ট্রের স্বার্থে, জাতীয় স্বার্থে কিন্তু আমরা সবাই
আমরা কিন্তু একাট্টা, এটা এটা আমি বলতে চাই। তো যে কথাটা আপনি বলছেন, আপনি বিএনপির সংস্কারের কথা নিয়ে আপনি যে মূল প্রশ্নটি আসছিলেন, মানে ব্যাপারটা হচ্ছে বিএনপি হচ্ছে সংস্কারের পক্ষের দল। বিএনপি সংস্কার চায়, নিজ থেকে সংস্কার আইডিয়া ফ্লোট করেছে। আনফরচুনেটলি যখন ক্ষমতায় থাকেন সবাই সংস্কারের কথা বলে, সবাই বলে না, সবাই বলে না, আই এম সরি, সবাই বলে না। আওয়ামী লীগ কখনই সংস্কারের কথা বলেনি। আওয়ামী লীগ কখনই বলেনি যে আমরা কখনই একদল আনবো না, এটা কখনই বলেনি। তারা কাঁদে কাটে কান্নাকাটি করেছে যে আমাদেরকে আরেকবার চান্স দেন। আমরা কিন্তু আরেকবার চান্স দেওয়ার কথা বলি, আমরা সবসময় পিপলের এম্পাওয়ারমেন্ট, জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করি। তো সুতরাং বিএনপি সংস্কারের পক্ষে লোক যারা বলছেন ইট ইজ এ মানে আপনার মানে কি বলে, এটা বিএনপির বিরুদ্ধে একটা ক্যাম্পেইন, নির্বাচনকে বিলম্বিত করার একটা ক্যাম্পেইন, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার একটা আপনার মানে ক্যাম্পেইন। আমি আপনাকে আরেকটু উদাহরণ মানে বক্তব্য দিয়ে শেষ করতে চাই প্রসঙ্গটা। সারা পৃথিবীতে গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পথ নির্বাচন ছাড়া আর কোন পথ আছে? আপনি যদি 69 গণঅভ্যুত্থানের কথা চিন্তা করেন, যে গণঅভ্যুত্থানের পটভূমি ধরে আমরা স্বাধীন হয়ে গেলাম 71-এ, তাই না? সেটাও তো 69-এর পরে পাকিস্তান আর্মি যারা অ্যাট দ্যাট টাইম আইয়ুব খানকে বিতরণ করার পরে জেনারেল ইয়াই খান যে মানে আপনার শাসন ক্ষমতা আসলেন, সে জেনারেল ইয়াই খানের গভর্নমেন্টও তো প্রতিশ্রুতি ছিল ইলেকশন দেবেন। অর্থাৎ 69-এর পরে 70-ই নির্বাচন দেওয়ার কথা ছিল। আইয়ুব খান ওয়াজ আউস্টেড ইন দ্য ইয়ার অফ 1969। 70 সালে নির্বাচন ছিল। সেই নির্বাচনের ফলাফল পাকিস্তান সামরিক গোষ্ঠী মেনে নেয়নি, তার আউটকাম বাংলাদেশ হলো। আপনি যদি অতি সম্প্রতি শ্রীলঙ্কার কথা যদি আপনি চিন্তা করেন, শ্রীলঙ্কাও তো সেখানে প্রেসিডেন্ট প্রাসাদ জনগণ অকুপাই করেছে বাংলাদেশের মতো। আমি খুব আনন্দের সাথে একটা কথা বলি, বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের গণভবন ছিল, এই গণভবনটা কোনোদিনই গণভবন ছিল না, এটা ছিল একেবারে গণশত্রুদের জন্য একটা ভবন। এই গণভবনটা 5ই আগস্টে গণভবন ছিল, হোয়েন আওয়ার পিপুল অকুপাইড দ্যাট ভবন। গণভবনটা 5ই আগস্টে গণভবন হয়ে উঠেছিল যেদিন গণভবন জনগণ অকুপাই করলো, অকুপাই গণভবন, ঠিক আছে? পার্লামেন্টটাও অকুপাই করলো জনগণ, সেদিন ওটা জনগণের সংসদ হয়ে গেল। সুতরাং দ্যাট ইজ দ্য স্পিরিট, একটা আকাঙ্ক্ষা। এই যে মানুষ মানে এইভাবে ছুটে গেল, তাদের আয়ত্তে গণভবন নিয়ে নিল, জাতীয় সংসদকে নিয়ে নিল, এই আকাঙ্ক্ষাটা তো আমরা ধারণ করি, আমার পার্টি ধারণ করে। এবং আমার পার্টি ধারণ করে বলেই আমরা যেটা মনে, উইদাউট হ্যাভিং এনি ইলেকশন, একটা নির্বাচন ছাড়া আপনি রাষ্ট্রের ডেমোক্রেটিক গ্রাজুয়েশন কীভাবে সম্ভব? বছরের পর বছর একটা বছরের পর বছর একটা আনইলেক্টেড গভর্নমেন্ট ক্ষমতা থাকলে কি মানে আপনার রাষ্ট্রের গণতন্ত্র উত্তরণ হবে? সার্টেনলি নট। আপনি যে সংস্কার করবেন, সে সংস্কার করবেন সেটা আপনি এটাকে আপনাকে সংবিধান নিয়ম নীতি মানতে হবে। তো আপনি কথা বলছি, আমাকে নর্মসের মধ্যে যেতে হচ্ছে, তাই না? একটা সময়ের মধ্যে যেতে হচ্ছে। আপনারা সেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে প্রতিশ্রুতি না, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তার পরামর্শক্রমে আমাদের পার্টির মহাসচিব ভেরি মাচ ক্লিয়ার করেছেন প্রয়োজন বোধে কি কি বিষয়ে আমরা একমত, এই ব্যাপারে উই ক্যান সাইন অন এ চার্টার। আমরা একটা চার্টারে সাইন করতে পারি যে আমরা এই জিনিসগুলোতে বিশ্বাস করি, এই জিনিসগুলো। এখন আপনি বলেন এটা কি সংস্কার যে বাংলাদেশ রাষ্ট্রকে আপনি প্রস্তাব দিলেন? কারণ এটা আপনার এই গভর্নমেন্টের কমিশন একটা প্রপোজাল তো, তাই প্রপোজালটা ছিল বাংলাদেশ রাষ্ট্রের 4টা প্রদেশ হবে। সার্টেনলি আমার পার্টি 4টা প্রদেশে বিশ্বাস করে না, কারণ 4টা প্রদেশ ক্রিয়েট হলে মানে আপনার মাথাভারী প্রশাসনের 4টা প্রাদেশিক সরকার হবে, 4টা প্রাদেশিক সচিবালয় হবে, 4টা গভর্নর হবে, মানে নানান ব্যাপার স্যাপার হবে, তাই না? একটা সংস্কারের সবগুলি আপনাদের নিশ্চয়ই না। আমরা একটা আমাদের পার্টিতে প্রচুর প্রজ্ঞাবান নেতা আছেন এবং আমাদের দীর্ঘদিন অভিজ্ঞতার সমৃদ্ধ নেতৃত্ব আছেন। তারা রাষ্ট্রের ভবিষ্যৎটাকে যেভাবে চিন্তা করেন, তারা তো নিশ্চয়ই এটা তো আপনার কোনো কথার ফুলঝুরি না, এটা কোনো আপনার ইমোশনাল আপনার না, এটা বাবল না যে ওই বাবলের মধ্যে আমি ঢুকে পড়বো। আপনি এক নতুন শব্দ শুনছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ইয়েস আইডিয়ালি এটা শুনতে অনেক মজা লাগে, ভাল লাগে যে নতুন নতুন বন্দোবস্ত বলতে আমি এটাই বুঝাই যেভাবে চলছিল ওইভাবে চলে না, যেভাবে চালাচ্ছিলেন সেভাবে চলে না, যেভাবে আপনি দলীয়করণ করেছিলেন পুলিশকে, যেভাবে দলীয়করণ করে ফেলেছিলেন আর্মিকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে করেছিলেন, ইচ্ছা হলে এটা আমার, সবই আমার, সবকিছু আমার বাবা করে। যেই দল পলিটিক্যালি থাকে নো, এটা কমনভাবে না, এটা কমনভাবে মানবেন না প্লিজ। এইটাকেই তো পিপল প্রোটেস্ট করেছে। এই প্রোটেস্টটা করতে করতে 5 আগস্টের পর কি রাজনীতিবিদদের কাজটা খুব কঠিন হয়ে যাচ্ছে নাকি? মানুষ কি রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে? আমি তা মনে করি না। দিনের শেষে কেন এই কথাটা, এই যে আমাদের এই সুরটা, এই দোতনাটা,
এটাও কিন্তু রাজনীতির জন্য, দেশের জন্য অনেক বড় ক্ষতিকারক। দিনের শেষে ট্রাম্পকে আপনি যাই বলেন না কেন, আর ট্রাম্পের অনেক সমালোচনা ছিল, আলটিমেটলি ট্রাম্প ইজ ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স। মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ, সারা পৃথিবীর ভবিষ্যৎ সব কিছু কিন্তু তার হাতেই। তো আপনাকে আলটিমেটলি ওখানকার কোনো জেনারেল, ওখানে তো বহু বড় জেনারেল আছে নাকি, মানে কি বলে, মানে জেনারেল অফ দ্য জেনারেলস আছে। তো ইচ্ছা করলে একটা বোতাম টিপে দেশ পৃথিবী ধ্বংস করে দিতে পারে, কিন্তু তারপর ওই বোতামটা টেপার দায়িত্ব কিন্তু জেনারেল হাতে না, বোতামটা টেপার দায়িত্ব ট্রাম্পের হাতে, সোজা কথা। ওই বোতামটা টেপার দায়িত্ব কিন্তু এখন আপনার ওই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর হাতে বা এরকম এইসব দেশগুলোতে। আমি বলতে চাই রাষ্ট্রের পরিচালনার বোতামটা পলিটিশিয়ানদের হাতেই থাকবে, এটাই সারা পৃথিবীর নর্মস। এখন আপনার কি দরকার, আপনার দরকার, আমি যেটা বলতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, সার্টেনলি আমরা পার্লামেন্টে বদি বলেন, কি বলে আপনার জয়নাল হাজারি বলেন, বা যে হাজি সেলিম টাইপের, মানে এগুলো তো একটা প্রোটোটাইপ ক্যারেক্টার, এই টাইপের ক্যারেক্টারগুলো সার্টেনলি উই শুড নট সেন্ড টু দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে এই জাতীয় লোক মানুষ দেখতে চায় না। পার্লামেন্টে মানুষ দেখতে চায় ওখানে মানুষ মানে কথা হবে, প্রজ্ঞার সাথে তর্ক হবে, সেখানে ভালো কিছু বেরিয়ে আসবে, তারা ভালো সরকার, যেটা আমার নেত্রী একটা ভালো কথা বলতেন, বেগম খালেদা একটা ভালো কথা বলতেন, উনি পলিটিক্সের ক্ষেত্রে 4Gর কথা বলতেন, মানে 4G বলতে আমরা তো ইন্টারনেটের গতির 4Gর কথা জানতাম, উনি 4G একটা ডিফারেন্স দিলেন যে 4Gর একটি জি হচ্ছে গুড পলিটিক্স। আপনার রাজনীতি যদি ভালো থাকে তাহলে আপনি একটা গুড পার্লামেন্ট হবে, মানে অ্যানাদার জি। গুড পার্লামেন্ট হলে আপনি একটা গুড গভর্নমেন্ট করতে পারবেন, মানে 3 নম্বর জি। গুড গভর্নমেন্ট করতে পারলে আপনি গুড গভর্নেন্স দিতে পারবেন। তার গোড়াটাই হচ্ছে গুড পলিটিক্স, মানে ভালো রাজনীতি, সুরাজনীতি। অনেকগুলো সু লাগবে, সুসংসদ, সুরাজনীতি আগে, সুসংসদ, তারপরে সুসরকার, তারপরে সুশাসন। তো গুড় যে রাজনীতির কথা বলছেন, মানে বিএনপি যে দলটাই, দলের মধ্যে কি গণতন্ত্রের চর্চা আছে? মানে আপনাদের একজন স্থায়ী কমিটির সদস্যই বলেছিলেন যে বিএনপি আওয়ামী লীগ কোনো দলের মধ্যে গণতন্ত্রের চর্চা। আমি জানি না ভদ্রলোক, যদি আমি জানি না কে বলেছেন, আমি নাম ধরেই তাহলে বলি, মেজর হাফিজ সাহেব বলেছেন। মেজর হাফিজ সাহেব যদি বলে থাকেন, উনি তখন কি সংসদ সদস্য, মানে স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন? স্থায়ী কমিটিতে তখনও ছিলেন না, তিনি তখন ভাইস চেয়ারম্যান। হ্যাঁ, রাইট। এই জন্য উনি বলতে পারেন। আমি অ্যাজ ভাইস চেয়ারম্যান সার্টেনলি আমি কিন্তু আই এম নট সিটিং ওভার দ্য স্ট্যান্ডিং কমিটিজ মিটিং, বিকজ আই এম নট এন্টাইটেলড। আমি জানি বরং বিএনপিতে অনেক ছোটোখাটো ইস্যুতে পর্যন্ত আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, আমি যদি তারেক রহমানের নেতৃত্বের কথা যদি বলি, হি সো ডেমোক্রেট। মানে আপনাকে ভোটাভুটি করেই ঠিক করেছেন এটি? হ্যাঁ, ভোটাভুটি করেই কি ঠিক হয়েছে? আমি ইয়েস, এই তারেক রহমান তো পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, পার্টির চেয়ারপারসনের ভোটটা আপনার সরাসরি নির্বাচিত হবেন বলে পার্টির নিয়মের মধ্যে আছে, কিন্তু আমরা কাউন্সিল ডিসিশন নিলাম যে সেকেন্ড যিনি হবেন, মানে অর্থাৎ পার্টির সেকেন্ড লাইনে যিনি লিডারশিপে থাকবেন তারপর তো নির্বাচিত হওয়া উচিত, এবং এটা কাউন্সিলে পাশ হলো, আমরা প্রস্তাব করলাম, কাউন্সিলে পাশ হলো। উনি কিন্তু, আমি এটা যদি আমরা শব্দটা ভারপ্রাপ্ত বলি বটে, কিন্তু উনি অ্যাজ লাইক অ্যাজ আপনার কিন্তু আপনার মানে চেয়ারপারসন, চেয়ারম্যান। যদি আপনি আমেরিকার কথা যদি ধরেন, আমেরিকা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনে কিন্তু জনগণের ভোটে নির্বাচিত। তার কোনো সিদ্ধান্ত যদি পছন্দ না হয় তারেক রহমান, আপনারা কি তার ডিবেট করতে পারেন? ইয়েস, করি তো আমরা। পছন্দের ব্যাপার না, উনি তো বিষয়টা পছন্দ অপছন্দ থাকেন, আমরা অনেক সময় উত্থাপন করি, তিনি আলোচনা করেন, আলোচনা করার পরে আমরা একমত হই, অথবা উনি কোনো বিষয় তোলেন, সেখানে আমরা আলোচিত। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যদি আপনি আমাকে নেন। আমি জাস্ট জেল থেকে বেরোলাম তখন, তো জেল থেকে বেরোলাম, তারেক রহমান আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি জানেন, উনি খুবই কানেক্টেড থাকেন নেতাদের সাথে, ভেরি মাচ কানেক্টেড। যেমন আপনার সাথে আমি টকশো করছি না, উনি হয়তো টকশোটা ওয়াচ করছেন, হয় ধরেন টকশোটা ওয়াচ করার পরে উনি আর যদি ভালো লাগে, উনি চট করে করবেন কি, ওই ভিডিও ক্লিপটা এই আপনার যেটা ফেসবুকে বা কী বলে যখন থাকে, ওই ভিডিও ক্লিপটা উনি আবার ফরওয়ার্ড করবেন আমার দিকে, ফরওয়ার্ড করে উনি একটা কমেন্টও দেন যে ভালো বলেছেন, অথবা এই জায়গাটা ঠিক হয়নি, ইত্যাদি ইত্যাদি, মানে এত কানেক্টেড থাকেন। আচ্ছা, তো আমি জেল থেকে জাস্ট বেরোলাম, রাতের বেলায় আই গট এ কল ফ্রম হিম। উনি একটা কল করলেন আমাকে, শরীরটা কেমন আছে, কি বৃত্তান্ত, তো বললেন যে ছাত্র দলের কাউন্সিল করব, তো ভালোই হলো আপনি মানে আসছেন, তো 2-3 দিন পরে সময় বললাম যে আমি তো ঠিক 3 দিন পরেই করবো। মিটিং হলো, সেখানে বলা যেতে পারে অ্যাবসলিউটলি আমরা ডিসিশনটা মোল্ড করলাম, যেহেতু আমাদের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারিদের ডাকলেন ছাত্র দলকে, এবং উনি অ্যাকসেপ্ট করলেন। এখন কথা হচ্ছে কি, আপনি স্ট্যান্ডিং কমিটিতে বসে আছেন, মানে পার্টি নীতি নির্ধারণে বসে আছেন, আপনি যদি মোল্ড না করেন, আপনি যদি সেই বিষয়টা উত্থাপন না করেন, উনি তো কখনো চাপে দেননি এই পর্যন্ত আমার দেখা মতো।
অসংখ্যবার ওনার সাথে আমি মানে বসেছি, ইন্ডিভিজুয়ালি কথা বলেছি, কোনোদিন দেখিনি। উনি বারবার বলতেন যেটা ভালো মনে করেন। এমনকি আরেকটা উদাহরণ দিতে চাই আপনাকে, এই যে প্রথম যে জনসভাটা উনি করলেন এই যে শেখ হাসিনার পতনের পরে, তখন আমি 3-4 দিনের জন্য, তখনও কিন্তু আমি মানে শেখ হাসিনার পতন আগে কিন্তু আবার উনি আমাকে হি অ্যাপয়েন্টেড মি অ্যাজ স্পোক্স পারসন। ওই দলের তালাটা ভেঙে আমি অফিসে ঢুকলাম প্রথম, আবার মানে এই হাসিনার পতনের আগ দিয়ে না, পতনের পরে না, পতন আগ দিয়ে ঢুকলাম। তো তখন আমি ওনাকে একটা প্রস্তাব দিলাম, কি দিলাম জানেন? ভেরি ইন্টারেস্টিং, এটা আপনার দর্শকদের জানা দরকার। আমি বললাম যে আমাদের একটা জনসভা করার কথা ভাবছি, আমরা মুক্ত পরিবেশে আমরা জনসভা করার কথা ভাবছি। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে, যে কোনো ষড়যন্ত্র চলতে পারে, তো আমাদের জনগণকে সংগঠিত করে মাঠেও চাপ রাখা দরকার। উনি একমত হলেন। তখন প্রস্তাবটা ছিল আমার, অ্যাবসলিউটলি আমার। আমি বললাম যে আপনি প্রধান অতিথি হবেন। বলে আমি? উনি জিজ্ঞেস আমি বললাম হ্যাঁ আপনি প্রধান অতিথি হবেন। তো বলে কে সভাপতিত্ব করবেন? কারণ এই ঘটনা আগ পর্যন্ত মহাসচিবই কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে প্রধান অতিথি হতেন, আপনার খেয়াল আছে? আচ্ছা, আমরা বোধহয় 7 তারিখে জনসভাটা করলাম, ঠিক আছে? তো আমি ওনার সাথে 6 তারিখে বললাম যে আগামীকালকের জনসভাটিতে আপনি প্রধান অতিথি হবেন। উনি একটু প্রশ্ন করলেন এবং একটু বিব্রত। তো বললেন যে আমি বললাম হ্যাঁ, ম্যাডাম যখন উপস্থিত থাকতেন তখন মহাসচিব সভাপতিত্ব করতেন, রেওয়াজ আছে। তো উনি বলেন তো সিনিয়রদের সাথে আলোচনা করেন। কথাটা খেয়াল করবেন, উনি পার্টির প্রধান, মানে উনি তো ভারপ্রাপ্ত প্রধানই, একই প্রধানই তো আমেরিকার মতো। তো উনিও তো নির্বাচিত মানে সিনিয়র ভাইস চেয়ারম্যান, অ্যাজ লাইক এ চেয়ারপারসন, উনি সেই রেসপন্সিবিলিটি উনি ক্যারি করেন। তো আমি মহাসচিবকে বললাম, আমাদের মহাসচিব মির্জা আলমগীর এত ক্লাসিক্যাল ভদ্রলোক, এত চমৎকার মানুষ, আমি অনেস্টলি বলে এত চমৎকার ভদ্রলোক আমি জীবনে খুব কমই দেখেছি। তো আমি বললাম যে আলমগীর ভাই, মানে কালকে যে জনসভাটা হবে, তো আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রধান অতিথি করতে চাই। উনি গ্লাড, দারুণ হয়। উনি তো খুবই উচ্ছ্বসিত হয়ে কথা, দারুণ হয়, দারুণ আইডিয়া, ঠিক আছে, খুব ভালো হয়। আমি বলি আপনি কিন্তু সভাপতিত্ব করবেন, এটা তো আমাদের রেওয়াজ আছেই, ম্যাডাম থাকতে করতে। বলে গুড, নো প্রবলেম, যেভাবে আপনার ভালো মনে করেন করবেন। এই যে পরবর্তী মির্জা আব্বাস সাহেব আসলেন ওই মানে নয়াপল্টন অফিসে, কথাটা তার সাথে বললাম, আরও 2-একজনের সাথে কথা পারলাম। এই যে আমরা কালেকটিভলি ডিসিশন নেই, কালেকটিভলি ডিসিশন, তার একটা উদাহরণ আপনাকে বললাম। উনি কিন্তু বলে দেন না যে আমি কিন্তু প্রধান অতিথি হব, নো, ইট ইজ উই, আমরা প্রস্তাব করলাম, আপনি প্রধান অতিথি হবেন। উনি ভার্চুয়ালি কানেক্টেড হলেন, ম্যাডাম ভার্চুয়ালি কানেক্টেড হলে উনি বক্তব্য দিলেন। বিএনপি একটা পার্টি, যে পার্টিতে স্ট্যান্ডিং কমিটিতে আপনার নানা বিষয় থ্রেডবার ডিসকাশন হয়। এখন ওখানে যারা থাকেন, আমি যদি স্ট্যান্ডিং কমিটি থাকতাম, সার্টেনলি আমি নিশ্চয়ই অনেক মানে আপনার মানে ইস্যুজ অফ ইম্পর্টেন্স যেটা আলোচিত হওয়া উচিত, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, বুঝেছি, পরিষ্কার। এবার একটা আওয়ামী লীগের প্রসঙ্গে চলে আসছিলাম। আমি রিসেন্টলি দেখলাম আপনি কি এটা ফেসবুকে সম্ভবত লিখেছিলেন যে ছাত্রলীগের মতো আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে, কথায় কথায় বলবেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ করছেন না কেন, এমন একটা প্রশ্ন রেখেছিলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার আমি একটা ইন্টারভিউ পাচ্ছিলাম প্রথম আলোতে 4 অক্টোবর, যেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলে নেবে, কিন্তু যে ব্যক্তিগুলো গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তারা যেন নির্বাচনে অংশ না নেন, সেটাই আমাদের বক্তব্য। কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তা আপত্তি করার কিছু নেই। আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছি। আপনি কনফিউজ হওয়ার কোন বিষয়? আপনি তো একটা নিয়ম রীতির মধ্যে থাকতে হবে। স্টিল আওয়ামী লীগ নিষিদ্ধ না। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, তার মার্কা নিষিদ্ধ করেননি, তার দল নিষিদ্ধ করেননি, তার দলের নেতারা র্যাঙ্ক অ্যান্ড ফাইল পালিয়ে আছেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট শেপ অফ পলিটিক্স। একটা নতুন আরেকটা পর্যায়ে তারা আছেন। কিন্তু আপনি তো কোনো আইন করেননি যে তার রাজনীতি করতে পারবে না। তাকে আপনি একটা ফ্যাসিস্ট পার্টি হিসেবে আপনি তাকে রিকগনাইজ করেননি। তার পার্টিটি একটা গণহত্যাকারী দল হিসেবে আপনি আওয়ামী লীগকে চিহ্নিত করেননি। বক্তৃতা করছেন, বলছেন, কিন্তু আপনি অফিসিয়ালি এই দলটি যে আপনার গণহত্যার সাথে দায়ী, এবং লট অফ রেকর্ডস আর দেয়ার, প্রমাণ আছে, আপনি করছেন না, না করে দায়টা আপনি আমার উপরে চাপাচ্ছেন, অর্থাৎ বিএনপির উপরে চাপাচ্ছেন যে বিএনপি মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছেন। আমি কি পাওয়ারে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পাওয়ারে দিয়ে দেন, আমি ক্ষমতায় যাই, তারপর আপনি দেখেন আমি নিষিদ্ধ করি কি করি না। আওয়ামী লীগ তো গণহত্যাকারী দল, এ তো কোনো সন্দেহ নেই। এমনকি শেখ হাসিনা ভারতে বসে অতি সম্প্রতি তিনি বলেছেন তার বিরুদ্ধে 270টা না কতটা হত্যা মামলা আছে। উনি বললেন তার মানে এমনিও আমরা ছোটোবেলা একটা গল্প শুনতাম যে যাহা 52 তাহা 53, হ্যাঁ,
তো মানে অর্থাৎ 52টা যখন মেরে ফেলেছি 53টা মারলে কোনো সমস্যা, 270টা যখন হত্যা মামলার আসামি হয়েছি তাহলে মাইরেই আসামি হবো, মানে বিষয়টা আপনি ক্যান ইউ ইমাজিন? মানে একটা পার্টি যেভাবে উনি অফকোর্স ওনার মধ্যে ডেমোক্রেসি নাই, উনি একটা অটোক্রেট অ্যাটিটিউডের মানুষ, উনি মানুষ হত্যা করেছেন, গুম। কিন্তু আওয়ামী লীগে তো ধরেন ভালো লোকও তো আছে নিশ্চয়ই, তর্কের খাতিরে আমরা ধরে নিতে পারি। ওয়েল আপনি যত তারা কি করবে? না, আমি আপনাকে যদি এভাবে বলি, ভালো লোকজন আছেন, সেই ভালো লোকগুলো কি কখনো কখনো আওয়ামী লীগ খারাপ কাজগুলো করছে এই কথাগুলো কি তারা কখনো বলেছেন? আপনি অ্যাপারেন্টলি দেখবেন একজন ভালো রবীন্দ্রসঙ্গীত গাইছেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমি যদি কাদের সিদ্দিক উদাহরণটা একটা যদি টানি, এত মানুষ মেরে ফেললো এই দেশে, এত মানুষ গুম হয়ে গেল, ছোট শিশু পর্যন্ত, মানে আপনার মানে 36 মানে মানে আমি আগের আন্দোলন সংগ্রাম 15 বছরের কথা বাদই দিলাম, শুধু একটি মাসে এত হত্যাকাণ্ডর মধ্যে হলো 2000-এর মতো মানুষ অঙ্গহানি হলো। আমি তো নিজে উইটনেস দেখেছি, আনবিলিভেবল। দুটা চোখ নাই তার, পৃথিবীটা অন্ধকার, একটা চোখ নাই, অসংখ্য শরীরের মধ্যে তার আপনার মানে মানে ছড়া গুলি ভেতর ঢুকে আছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, একটা অমানবিক পরিস্থিতি। এটা আমি যখন দেখে আসি, এটার জন্য কেউ না কেউ তো দায়ী। আপনার বাহিনীর লোক বলেন, সরকার বলেন, ওরা তো সে গুলিগুলো করেনি, আপনি তাদের বিচার করবেন না। আপনি 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 বলছেন যে ভালো লোক আছে, ওই ভালো লোকগুলোকে পড়ে। কাদের সিদ্দিকির উদাহরণটা কেন টানলাম? কাদের সিদ্দিকি শেখ মুজিবুর রহমান বাড়িটা ভাঙার পরে একটু কেঁদে ফেলে বলেন যে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়েছে। মানুষকে যখন ভেঙে গুড়িয়ে দিয়েছ, মানুষগুলোকে যখন হত্যা করেছ, ভবন তো আমি আরেকটা বানাতে পারবো, কথার কথা। একটা ব্রিজ ভেঙে গেলে আমি আরেকটা ব্রিজ বানাতে পারবো, একটা রাস্তা ধ্বংস, একটা রাস্তা উঠছে, আরও ভালো রাস্তা বানাতে পারবো। চীনে কয়েকদিন আগে ভ্রমণ করলাম, ফ্যান্টাস্টিক ডেভেলপমেন্ট। এই চীন আর মাসুদিনের আমলের চীন আকাশ পাতাল পার্থক্য। ইউ ক্যান রিবিল্ড ইউর কান্ট্রি। চীনের মতন অত বড় ওরকম 1000টা উড়াল সেতু বানাতে পারবেন, কানেক্টেড করে ফেলতে, অনেক কিছু করতে পারেন, আনবিলিভেবলি আপনি দেশকে ডেভেলপ করতে পারবেন। কিন্তু রিয়া গোপ বলে যে শিশুটা মারা গেল, ক্যান ইউ গেট হার ব্যাক? আপনি যে লোকগুলো চোখ হারিয়ে তাদেরকে চোখ ফিরিয়ে দিতে পারবেন? আপনি তো আমার বক্তব্য ও জায়গায় যে আপনি গভর্নমেন্টের ফ্যাকশন অফ স্টুডেন্টদেরকে রিপ্রেজেন্ট করছেন। আমি আবারও সচেতনভাবে বলছি, এ ফ্যাকশন অফ স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ যারা গভর্নমেন্টে আছে, নট অ্যাজ এ হোল স্টুডেন্টস কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ তারা না। তাহলে এরা কথায় কথায় বিএনপিকে মেলাইন করার জন্য চালাকি পলিটিক্স না, গাছেরটা খাবেন তলারটু কুড়াবেন, চালাকি পলিটিক্স করেন। আপনি বলবেন যে বিএনপি নিষিদ্ধ, এই আমি কি চিফ অ্যাডভাইজার? আমি কি ক্যাবিনেটে বসি লাইক ইউ? আমি যদি ক্যাবিনেটে থাকি, ইফ ডক্টর আসাদুজ্জামান সিটস ওভার দিয়ার, আমি অবশ্যই বলতাম, আমি মন্ত্রিসভা বা এখন তো মন্ত্রিসভা না, উপদেষ্টা পরিষদ বোধ, উপদেষ্টা পরিষদের সভা, আমি সেখানে অবশ্যই তুলতাম যে আওয়ামী লীগ শুধু। ছাত্ররা তো দেখলাম, এনসিপি নেতারা তো তুলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তাদের 3জন না 2জন প্রতিনিধি স্টিল আছে। আমরা কি কখনো শুনেছি যে মানে আপনার তাদের প্রতিনিধি আরেকটা ব্যাপারে একটু মতামত দিতে যাচ্ছিলাম, আলোচনার প্রায় শেষে চলে উত্থাপন করেছেন, তারপরে মানে আপনার সিনিয়র অ্যাডভাইজার মানে বয়স্করা তারা অ্যাকসেপ্ট করেনি। সেটাও আমাদের জানার দরকার যে হু প্রপোজড ইট, হু টেবলড দ্যাট মানে আইডিয়া অ্যান্ড হু অপোজড ইট, সেটা তো আমরা জানি না। তার মানে হচ্ছে এক ধরনের, এটার বাংলা নাম হচ্ছে এটা খুচরা চালাকি। তার মানে যদি কেউ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করে, বিএনপি তার বিরুদ্ধে থাকবে। অফকোর্স। আপনি আরেকটা কথা আপনাকে একটু মনে করে দিই, আপনি কাইন্ডলি দেখবেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের সাথে এই যে পতিত স্বৈরাচারী এজেন্টরা যে আবার একটু মাথা জাগাচ্ছে, প্রায় গতকালকে গত পরশু ঈদের ছাত্ররা কিন্তু একটা অভিযোগ করে যে অনেক জায়গায় আওয়ামী লীগকে বিএনপি শেল্টার দিচ্ছে। আমি ঠিক উল্টোটা বলবো, আমার দলের ছেলেরা কাউকে পুনর্বাসন করছে না, রেদার প্রায় প্রতিটি জায়গাতে যেখানে আওয়ামী লীগ মাথা বাড়াচ্ছে সে জায়গায় আমাদের ছেলেদের সাথে ক্ল্যাশ হচ্ছে, আমাদের ছেলেরা আক্রান্ত হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে ইত্যাদি। রেদার যারা আওয়ামী লীগের বিরুদ্ধে মুখে মুখে কথা বলে, আপনি একটি ঘটনা, ক্যান ইউ সাইট এ সিঙ্গেল এক্সাম্পল যে মানে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে অথবা এনসিপির সাথে বাংলাদেশের কোনো নগরে কোনো প্রান্তরে একটি গণ্ডগোল হয়েছে ওদের সাথে, ওদেরকে রেসিস্ট করেছে ওরা? এনসিপি বাংলাদেশের কোনো পর্যায়ে কোনো জায়গায়, এই যে নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির লোকেরা কোনো জায়গায় আওয়ামী লীগকে রেসিস্ট করেছে পোস্ট 5th অগাস্টে একটা নজিরও নাই। বরং যেখানে আওয়ামী লীগ মাথা চাড়া দিচ্ছে সেখানে বিএনপি মানে তাদেরকে রুখে দাঁড়াচ্ছে। তাহলে আমি ফিল্ডে রুখে দাঁড়াচ্ছি আমি, আর নাম হচ্ছে আমি পুনর্বাসন। গাজীপুরে আমি দেখেছিলাম স্টুডেন্টরা গিয়েছিল, গাজীপুরের একটি ঘটনায়, সেখানে তো
মারামারি হাতাহাতিও হয়েছে। কাদের সাথে? এনসিপির যারা ছাত্র সমন্বয়কারী তাদের সাথেই হয়েছিল। ওয়েল, এটা আবার ওরা স্বীকার করে না, কারণ এখন ওই যে আওয়ামী লীগই মানে এনসিপি বলে যে তাদের কোনো সমন্বয়কারী বলে আর কিছু নাই, কারণ না, এখন আর নেই। আচ্ছা, যাই হোক, যেহেতু ওই ছেলের সমন্বয়কারী এখন আর তারা অফিসিয়ালি, এনসিপি বলছে তাদের কোনো সমন্বয়কারী নেই। এনসিপি বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আলাদা কোনো এন্টিটি নেই, সিন্স তাদের নিজেদের ছাত্র সংগঠন হয়ে গেছে। আমার কথা হচ্ছে কি, আপনাকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন যারা করে এরা কিন্তু এনসিপির কেউ না, খুব ক্লিয়ার কাট। এটা এনসিপির একটা মানে আপনার মানে আরেকটা ফ্যাকশন যারা এনসিপির সাথে একমত হয়নি, হোয়াট এভার। তো তারা কেউ হয়তো মানে আপনার কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে করছে, কিন্তু অ্যাজ সাচ এনসিপির কোনো রোল নাই। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, আরও কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা ছিল, সময় আসলে প্রায় শেষে চলে এসেছে। আমি আপনার ফেসবুকে দেখছিলাম ফেব্রুয়ারি মাসে আপনি লিখছিলেন 16 ফেব্রুয়ারি যে লজ্জাবোধ হারিয়ে গেলে মানুষ হয়ে ওঠে নির্লজ্জ। দলের বিভিন্ন জেলায় কাউন্সিল করার কাজে মাঠে নামার পর দেখেছি রাজনীতিতেও নির্লজ্জতার অনুপ্রবেশ ঢুকেছে। এবং আপনি বলছেন যে অনেকেই যারা একটা সময় বিএনপি থেকে পালিয়েছিল তারাই এখন পদ পদবীর লোভে, লিডার হওয়ার লোভে আবার দলে আসার চেষ্টা করছেন। তো এই যে নির্লজ্জতার অনুপ্রবেশ হয়েছে রাজনীতিতে, এটা কি আপনার সাম্প্রতিক অনুধাবন নাকি আরো আগের থেকে বুঝেছেন, এবং কারা আসলে চেষ্টাটা করছে? আমি আপনাকে যদি এইভাবে বলি, হ্যাঁ, এটা সাম্প্রতিক অনুধাবন, মূল্যায়ন নিশ্চয়ই। এক্সকিউজ মি। অনেকে তো বলেন যে রাজনীতির কাজটাই নাকি নির্লজ্জ হওয়া। না না না, এটা একেবারেই মানে অরাজনীতিক লোকজন যারা, অ্যাপলিটিক্যাল পার্সন যারা, অ্যাপলিটিক্যাল। আমি রাজনীতি, আওয়ামী লীগও তো 14-15 বছর রাজনীতি করেছে, ওদেরটাকে আপনি কি বলবেন? আমি যদি আপনি আমার যে স্ট্যাটাসটার কথা তুলেছেন, আমি যদি এভাবে বলি, আমি দেখছি, কারণ আমি একটা বিভাগে দলকে একেবারে তৃণমূল পর্যায় থেকে সংগঠন করার দায়িত্বপ্রাপ্ত। আমার নেতা কিন্তু বলে দেননি, তারা কোনো বলে দেননি ওকে বানিয়ে দেবেন, না, বলছে অ্যাবসলিউটলি, বলে কনসেনসাসের ভিত্তিতে যদি লিডারশিপ তৈরি হয় ফাইন, তা নাহলে একদম সরাসরি ভোটে যাবেন, আমরা তাই করছি। এখন আমি দেখতে পাচ্ছি কিছু লোক ঘুমিয়েছিল গত 15 বছর, দলে পদ মানে একটা পট্ট নিয়ে রেখেছে, সদস্য অথবা একটা আছে, কিন্তু অ্যাক্টিভ ছিল না। ভাই ব্যস্ত, ভাই অসুস্থ, আন্দোলন সংগ্রাম সব বিদেশে নানানভাবে মানে এড়িয়ে চলেছে। মানে আমি কিন্তু কমিটি গঠন করার ক্ষেত্রে কতগুলো ক্রাইটেরিয়া দিয়েছি, যে যারা একেবারেই পুরো পিরিয়ডটা যারা নিষ্ক্রিয় ছিলেন তারা এলিজিবল হবেন না পার্টির নেক্সট লিডারশিপের উপরে জায়গায় আসার জন্য। আমি বলেছি যারা আওয়ামী লীগের তাল গোল দিয়ে চলেছেন, আছেন না, যে আমার তালই আমার বিআই ভাবে খাতে, মানে বিএনপিও করে আবার তালই বিআই নাম পরিচয় ঠরিচয় দিয়ে আবার ওইভাবে তাল মিলে চলছে, যাতে তারা কোনো হামলা মামলা শিকার না হন, এই শ্রেণীও না। আর 5ই আগস্টের পরে যারা অন্য দল করতে পারেন, পার্টিকুলার আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের দলের কোনো লোক আমাদের কমিটিতে আসতে পারবেন। এটা আমি একেবারে অফিসিয়ালি আমরা সবাই মিলে, মানে আমি একা না, সবাই মিলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। সব কনস্টিটিউয়েন্সিতে আমি আমার দায়িত্বপ্রাপ্ত জায়গাতে, মানে আমি তো দায়িত্বপ্রাপ্ত ওটা আছি, আমার সাথে ওখানে সাংগঠনিক সম্পাদক, আরও 2জন সহ সাংগঠনিক সম্পাদক, এবং ওই জেলাগুলোতে যারা কেন্দ্রীয় নেতা হিসেবে প্রতিনিধিত্ব করেন তাদের সবাইকে নিয়ে বৈঠকে আমরা সিদ্ধান্তটা নিলাম। আচ্ছা, এখন আমি ওখানে দেখতে পেলাম যে কিছু লোক আছে হঠাৎ করে, ভাই আসসালামু আলাইকুম, ভাই আমি অমুক বলছি, আমি অমুক, অথচ এই লোকটার 15 বছর আমি দেখি নেই। তারপর দেখা গেল যে তারা মানে তদবির করছেন, তারা একটু স্টেজে বসতে চান, অমুক ছিলাম, আগে এমপি ছিলাম, অথচ 15 বছরের দলের কোনো খোঁজ খবর ছিল না। এটা দেখার পর আমি খুবই বিব্রত হচ্ছিলাম, লজ্জা পাচ্ছিলাম, ক্ষুব্ধ হচ্ছিলাম। একটা আমলা, তিনি রাজনীতি ছিলেন না, তিনি একটা রাজনৈতিক দলে যোগদান করবেন, নির্বাচনে যেতে হলে, অংশ নিতে হলে 3 ইয়ার্স লাগবে, 3 বছর লাগবে। ভেরি গুড। আমি ব্যক্তিগত 5 বছরের পক্ষপাতী, যাকে এটা এখন আইন করে 3 বছর করে ওইটাই থাকুক। আমরা আলোচনার প্রায় শেষে চলে প্রায়। এখন আপনি একটা রাজনৈতিক দলে আপনি মনে করেন, আমি আসাদুজ্জামান রিপন, আমি দল থেকে পদত্যাগ করলাম, চলে গেলাম। তো চলে যাওয়ার পরে কালকে আমি রাজু বানগা জেন্টলম্যান, কালকে আইসা বললাম থুকু পদত্যাগ করছি, আমি আবার আসলাম। আমারটা কি ওই যে গত 40 বছর আমি পলিটিক্স, সে 40 বছর কাউন্টেড হবে? আমি তো সিরিয়াল ব্রেক করলাম। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা আশা করব যে সংস্কারের যে দাবিটি সাধারণ মানুষ, জনমানুষের দাবি, সেটি সামনে এগিয়ে যাবে, এরকম একটা প্রত্যাশা রেখে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এর সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।